এদিকে আজকের সবচেয়ে বড় খবর, এক হামলাতেই ট্রাম্পের গলার আওয়াজ বন্ধ করল ইরান। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। যেহেতু আলী লারিজানি সহ সর্বশেষ আরো 4 জন শীর্ষ কর্মকর্তাকে হত্যা করেছে ইসরায়েল, এখন সেই হত্যা তারা বলেছে যে এটা কঠিন প্রতিশোধ নেওয়া হবে। হয়তো তার অংশ হিসাবে এই হামলাগুলো চালানো হচ্ছে, যেখানে চীন পর্যন্ত এখন যুক্ত হয়ে বলছে যে এই হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এদিকে নেতানিয়াহু মৃত, তার ছেলেও নিখোঁজ। গণমাধ্যমের নতুন খবরে চাঞ্চল্য, বিশেষজ্ঞরাও খুঁজছেন। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। আসল বন্ধুত্বের পরীক্ষা যে বিপদে হয়, একথা আমরা ছোটবেলায় রচনা লিখতে গিয়ে মুখস্থ করেছি, কিন্তু বড় হয়ে দেখি কথাটা মোটেও সস্তা নয়। ধরুন আপনি এক বন্ধুর ডাকে এমন উৎসাহে ছুটলেন যে না ভেবে চিন্তে তার ঝামেলায় জড়িয়ে গেলেন, এমনকি ঢাকঢোল পিটিয়ে। সেই বন্ধুর নাম ধরা যাক ইসরায়েল, আর তার ডাকে সাড়া দিতে গিয়ে আপনি গিয়ে পড়লেন একেবারে ইরানের দরজায়। এদিকে লারিজানি হত্যার প্রতিশোধে ক্লাস্টার মিসাইল ছুড়ল ইরান। মৃত্যুর মিছিল ইসরায়েলে। শক্তিশালী ক্লাস্টার মিসাইলে ইসরায়েলে বাড়ছে মৃত্যু। যুদ্ধ থামাবে না ইরান। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। দেখেন, কাতার বলেন, সৌদি আরব বলেন, প্রত্যেকটা আরব রাষ্ট্র যারাই আছে তাদের ব্যাপারে আমার পার্সোনালি কোনো রকম শত্রুতা দুশ্মনী নাই। যেহেতু মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আপনারা বসবাস করেন, এই জন্য ভালোবাসা, এই দেশগুলোকে সম্মান করি। আর সৌদিতে আল্লাহ রাসূলের রওজা মোবারক আছে বা কাবা ঘর আছে, এই রাষ্ট্রটার প্রতি, এই দুটো স্টেটের প্রতি ভালোবাসা আলাদা। কিন্তু বিশ্বব্যাপী আমাদের যে রাষ্ট্রগুলো আছে, ইসলামিক রাষ্ট্রগুলো, এদের যে অবস্থান, এদের যে তেলবাজি, এদের যেই মানে একটা ইসলামিক রাষ্ট্রের বিরুদ্ধে আরেকটা ইসলামিক রাষ্ট্র পশ্চিমাদের সাথে হাত মিলিয়ে যে ধরনের অ্যাক্টিভিটিসগুলো করে, এগুলোর কারণে কিন্তু খারাপ লাগে। এদিকে ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা মন্ত্রণালয়ে ইরানের ড্রোন হামলা, প্রতিশোধের দাবি। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। ইরানের ক্লাস্টারবাহী মিসাইল নিয়ে বিপাকে পড়েছে ইসরায়েল। এই বিশেষ ধরনের ক্ষেপণাস্ত্র ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য হয়ে উঠেছে বড় চ্যালেঞ্জ। নির্দিষ্ট উচ্চতায় এই মিসাইলগুলো মাঝ আকাশে ভেঙে গিয়ে ছড়িয়ে দেয় ছোট ছোট বিস্ফোরক, যা বিস্ফোরিত হয় বিস্তীর্ণ এলাকা জুড়ে। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করেও এসব মিসাইল ঠেকাতে ব্যর্থ হচ্ছে ইসরায়েল। মধ্যপ্রাচ্যের দাউ দাউ করে জ্বলতে থাকা রণক্ষেত্রে এবার যুক্ত হলো এক নতুন ও ভয়াবহ মাত্রা। কাতার ও ইরানের মধ্যকার সংঘাত যখন বিশ্ব অর্থনীতিকে খাদের কিনারে নিয়ে দাঁড় করিয়েছে, তখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সুর নত করা একটি কথা পরিস্থিতির মোড় ঘুরিয়ে দিয়েছে। কাতারের এলএনজি গ্যাস ফিল্ডে ইরানের অতর্কিত ক্ষেপণাস্ত্র হামলা পুরো পশ্চিমা বিশ্বকে স্তব্ধ করে দিয়েছে। দক্ষিণ পার্স গ্যাস ফিল্ডে ইসরায়েলি হামলার প্রতিশোধ নিতে গিয়ে ইরান কাতারকে লক্ষ্যবস্তু করেছে। এই ঘটনার পরই হোয়াইট হাউস থেকে ধেয়ে এসেছে এক নজিরবিহীন নতজানু হুঁশিয়ারি। নিজের স্বভাবসুলভ ভঙ্গিতে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে গর্জে উঠছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন ইসরায়েল আর ইরানের গ্যাস ফিল্ডে কোনো হামলা চালাবে না, তবে তার পেছনে জুড়ে দিয়েছেন এক কঠিন শর্ত। ট্রাম্পের ভাষায় ইসরায়েল আর কোনো আক্রমণ করবে না যদি না ইরান পুনরায় নির্দোষ কাতারকে আক্রমণ করার মতো বোকামি করে। ট্রাম্প দাবি করেছেন দক্ষিণ পার্স গ্যাস ফিল্ডে ইসরায়েলের সাম্প্রতিক ঘটনাটি ছিল নিছক ক্রোধের বহিঃপ্রকাশ। ইসরায়েলের যুদ্ধের উত্তেজনায় অত্যন্ত সহিংসভাবে ইরানের এই মূল্যবান সম্পদের ওপর ঝাঁপিয়ে পড়েছিল। তবে প্রেসিডেন্ট ট্রাম্পের দাবি অনুযায়ী এই অভিযানের ব্যাপারে মার্কিন যুক্তরাষ্ট্র আগে থেকে কিছুই জানত না এবং কাতারও এই ঘটনার সাথে কোনোভাবেই জড়িত ছিল না। ঘটনার নাটকীয়তা আরও বাড়ে যখন ইরান পাল্টা ব্যবস্থা নিতে গিয়ে কাতারকে আক্রমণ করে বসে। ট্রাম্পের মতে ইরান সঠিক তথ্য না জেনেই কাতারকে শত্রু ভেবে ভুল করেছে। এই অন্যায্য হামলার ফলে কাতারের এলএনজি স্থাপনায় বিশাল অগ্নিকাণ্ড ও ক্ষয়ক্ষতি হয়েছে, যা বিশ্ব জ্বালানি বাজারে বড় ধরনের ধস নামানোর সংকেত দিচ্ছে। যদি ইরান আবারও কাতারের উপর আঘাত হানে, তবে তার ফলাফল হবে প্রলয়ঙ্করী। ট্রাম্প ঘোষণা করেছেন সেক্ষেত্রে ইসরায়েলের সাহায্য ছাড়াই আমেরিকা একক শক্তিতে ইরানের পুরো দক্ষিণ পার্স গ্যাস ফিল্ডটি মাটির সাথে মিশিয়ে দেবে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, এমন শক্তি ও ধ্বংসযজ্ঞ চালানো হবে যা ইরান আগে কখনো দেখেনি বা কল্পনাও করেনি। এদিকে কাতার এনার্জি নিশ্চিত করেছে যে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে তাদের স্থাপনাগুলোতে ভয়াবহ আগুন লেগেছে। দমকল কর্মীরা জীবন বাজি রেখে সেই লেলিহান শিখার সাথে লড়াই করছেন। যদিও এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি, তবে এই ক্ষয়ক্ষতির ফলে যুদ্ধের পরবর্তী সময়ে বিশ্ববাজারে গ্যাস সরবরাহ স্বাভাবিক করা কাতারের জন্য এক দীর্ঘমেয়াদী চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। শুধু কাতার নয়, ইরান একই সাথে সংযুক্ত আরব আমিরাতের হাবশান গ্যাস ফিল্ডেও হামলা চালিয়েছে। আবুধাবি সরকার একে বিপজ্জনক উস্কানি হিসেবে অভিহিত করেছে। পারস্য উপসাগরের দেশগুলো এতদিন রক্ষণাত্মক অবস্থানে থাকলেও একের পর এক জ্বালানি স্থাপনায় হামলা তাদের ধৈর্যের বাঁধ ভেঙে দিয়েছে। ওদিকে বিশ্ববাজারে তেলের দাম হু হু করে বেড়ে $108 ছাড়িয়ে গেছে। হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের 1/5 তেল সরবরাহ করা হয়, যা এখন ইরানের নিয়ন্ত্রণে প্রায় রুদ্ধ। বিশ্বজুড়ে জ্বালানি হাহাকার কমাতে ট্রাম্প প্রশাসন জরুরি ভিত্তিতে ভেনেজুয়েলার উপর থেকে নিষেধাজ্ঞা শিথিল করেছে। এদিকে লারিজানি হত্যার প্রতিশোধে ক্লাস্টার মিসাইল ছুড়ল ইরান, মৃত্যুর মিছিল ইসরায়েলে। ইরানকে দুর্বল করতে তাদের হেভিওয়েট নেতাদের উপর পরিকল্পিত হামলা চালিয়ে একে একে হত্যা করেছিল যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে দিয়ে শুরু করে আলী লারিজানি সহ বহু গুরুত্বপূর্ণ নেতা নিহত হওয়ার পর যেন আর কোনোভাবেই শত্রুদের ছাড় দেবে না ইরান। আর তাই এবার ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ও তাদের বন্ধু দেশগুলোর উপর
শক্তিশালী হামলা করে তাদের ধ্বংস করার মিশনে নেমেছে ইরানি বাহিনী। মুখের কথায় ইরানকে বারবার হারিয়ে দিলেও কঠিন বাস্তবতা হারে হারে টের পাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। কারণ তারা যতই ইরানে হামলা করে ক্ষতি করুক না কেন কোনোভাবেই ঠেকানো যাচ্ছে না ইরানকে। শুরুতে ইরানকে হারানো সহজ বলে মনে করার খেসারত এবার দিতে হচ্ছে ট্রাম্প ও নেতানিয়াহুকে। আর তাই ট্রাম্প সুর নরম করলেও যুদ্ধ না থামানোর ঘোষণা দিয়েছে ইরান। অপারেশন ট্রু প্রমিস 4 এর আওতায় নতুন করে আবারও ইসরায়েলের যুক্তরাষ্ট্রে লাগাতার মিসাইল হামলা চালিয়ে যাচ্ছে ইরান। এমনকি সেসব হামলায় ইসরায়েলের আয়রন ডোম থেকে আমেরিকার শক্তিশালী গুরুত্বপূর্ণ রাডারও মিসাইল দিয়ে উড়িয়ে দিয়েছে ইরানি বাহিনী। ইসরায়েলের হামলার পর থেকে যেন এক মুহূর্তে স্বস্তি মেলেনি ইহুদিদের। দফায় দফায় মিসাইল হামলায় ইসরায়েলের প্রতি মুহূর্তেই বাজছে সাইরেন, আর তাতে আতঙ্কে যে যার মতো ছুটে পালাচ্ছে জীবন বাঁচাতেই। অনেকে আবার প্রাণ বাঁচাতে আশ্রয় নিচ্ছে মাটির নিচে বাংকারগুলোতেই। তবে বাংকারে লুকিয়েও রেহাই পাচ্ছে না ইহুদিরা, কারণ ইরানের শক্তিশালী মিসাইলের আঘাতে পথে ঘাটে বাড়িতে এমনকি বাংকারে নিহত হয়েছে বহু ইসরায়েলি। আর তাতে দুশ্চিন্তা আতঙ্কে ঘুম হারাম হয়েছে ইহুদিদের। এছাড়াও এবার দখলদার ইসরায়েলের মধ্যাঞ্চলে সরাসরি আঘাত এনেছে ইরানের ক্লাস্টার মিসাইল। গত কয়েকদিন আগেও ক্লাস্টার মিসাইলের আঘাতে ইসরায়েলে প্রাণ হারিয়েছে 2 জন। এছাড়া প্রতিদিনের হামলায় সেখানে বেড়েছে আহত ও নিহতের সংখ্যাও। এদিকে নেতানিয়াহু মৃত, তার ছেলেও নিখোঁজ। গণমাধ্যমের নতুন খবরে চাঞ্চল্য, বিশেষজ্ঞরাও খুঁজছেন। মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে এখন বারুদের গন্ধে তীব্র হয়ে উঠেছে রহস্যের ধোঁয়া। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কি আদৌ বেঁচে আছেন, নাকি ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে তার জীবনের যবনিকা পতন ঘটেছে? এই প্রশ্ন এখন বিশ্ব রাজনীতির অল ইন্দ্রে আছড়ে পড়ছে। গত কয়েকদিন ধরে ইসরায়েলি প্রশাসনের পক্ষ থেকে একের পর এক ভিডিও প্রকাশ করেও তিনি জীবিত আছেন বলে দাবি করা হলেও নেটিজেনদের তীক্ষ্ণ নজর এড়িয়ে যেতে পারছে না ভিডিওগুলোর অসঙ্গতি। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর কারসাজিতে তৈরি ডিপফেক ভিডিওর ভিড়ে খোদ প্রধানমন্ত্রীর অস্তিত্ব এখন বড়সড় চ্যালেঞ্জের মুখে। সংশয়ের সূত্রপাত হয় 13 মার্চ থেকে, যখন নেতানিয়াহুর একটি ভিডিওতে তার ডান হাতের 6টি আঙুল দেখা যায় বলে দাবি উঠেছে। ঠিক 2 দিন পর কফির কাপ হাতে আর একটি ভিডিওতে তিনি নিজের 10 আঙুল দেখিয়ে গুজব ওড়ানোর চেষ্টা করেন। কিন্তু সমস্যা ঘনীভূত হয় 16 মার্চের ভিডিওতে, যেখানে জেরুজালেমের রাস্তায় হাঁটার সময় তার হাতের আংটি বারবার অদৃশ্য হয়ে যাচ্ছিল। প্রযুক্তি নির্ভর এই যুগে সাধারণ মানুষের চোখেও ধরা পড়ছে যে ভিডিওগুলো হয়তো কোনো গোপন স্টুডিওতে বসে শক্তিশালী গ্রাফিক্সের মাধ্যমে তৈরি করা হয়েছে, যাতে বিশ্ববাসীকে বিশ্বাস করানো যায় যে তিনি বহাল তবিয়তে আছেন। এদিকে ইসরায়েলের ভিতরেই ডালপালা মিলছে অন্য এক জল্পনা। গত 9 মার্চ থেকে নেতানিয়াহুর পুত্র ইয়ার নেতানিয়াহু সামাজিক যোগাযোগ মাধ্যমে পুরোপুরি নিষ্ক্রিয়, যা অত্যন্ত অস্বাভাবিক। সাধারণত দিনে ডজনখানেক পোস্ট করা ইয়ারের রহস্যময় নীরবতা বাবার মৃত্যু সংবাদ আড়াল করার চেষ্টার দিকে আঙুল তুলছে। শুধু তাই নয়, টানা 7টি মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রীর অনুপস্থিতি এই গুঞ্জনকে আরও উস্কে দিয়েছে যে নেতানিয়াহু হয়তো গুরুতর আহত কিংবা লোকচক্ষুর অন্তরালে চিরতরে হারিয়ে গেছেন। যুদ্ধের এই আবহে ট্রাম্পের দূত মাইক হাকাবির সঙ্গে নেতানিয়াহুর যে ভিডিওটি প্রকাশিত হয়েছে, সেখানে তাকেও সন্দেহের ঊর্ধ্বে রাখা যাচ্ছে না। হাস্যরসিকতার ছলে সেখানে নেতানিয়াহুকে বলতে শোনা যায়, আমি বেঁচে আছি এবং সুস্থ আছি। কিন্তু বিশ্লেষকরা বলছেন, ইরান ও ইসরায়েলের এই মরণপর লড়াইয়ে মনস্তান্ত্রিক যুদ্ধে জেতার জন্য ইসরায়েল হয়তো মৃত নেতাকে পর্দার আড়ালে জীবিত রাখার ব্যর্থ চেষ্টা চালাচ্ছে। আমেরিকা থেকেও দফায় দফায় নিরাপত্তা ও তল্লাশির খবর আসলেও নিশ্চিত কোনো তথ্য পাওয়া যাচ্ছে না তিনি বেঁচে আছেন নাকি লোকচক্ষুর অন্তরালে চিরতরে হারিয়ে গেছেন। এদিকে ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা মন্ত্রণালয়ে ইরানের ড্রোন হামলা প্রতিশোধের দাবি। মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে নতুন করে সংঘাতের বার্তা বাড়িয়েছে ইরানের এক দাবি। দেশটি জানিয়েছে তারা ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা বিষয়ক মন্ত্রণালয় লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে। ঘটনাটি ঘটেছে পশ্চিম জেরুজালেম এলাকায়, যা কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত। ইরানের সামরিক বাহিনীর ভাষ্য অনুযায়ী তাদের শীর্ষ সামরিক কর্মকর্তা এবং নৌবাহিনীর কয়েক ডজন সদস্য নিহত হওয়ার প্রতিশোধ হিসেবেই এই হামলা চালানো হয়েছে। বিশেষ করে সাম্প্রতিক ক্ষয়ক্ষতির জবাব দিতে তারা সরাসরি ইসরায়েলের একটি গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনাকে লক্ষ্যবস্তু করেছে বলে দাবি করা হয়। এক বিবৃতিতে ইরান জানিয়েছে এই হামলা বীরদের রক্তের বদলা হিসেবে পরিচালিত হয়েছে।
এতে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে ইরানের যুদ্ধজাহাজ IRIS ডিনার নিহত নাবিকদের কথা। পাশাপাশি দেশটির গোয়েন্দামন্ত্রী ইসমাইল খতিব হত্যার প্রতিশোধও এই হামলার অন্যতম উদ্দেশ্য বলে জানানো হয়। তবে হামলার ফলে ঠিক কতটা ক্ষয়ক্ষতি হয়েছে বা কোনো প্রাণহানির ঘটনা ঘটেছে কিনা তা এখনও স্পষ্ট নয়। এ বিষয়ে ইসরায়েলের পক্ষ থেকেও আনুষ্ঠানিক কোনো বিস্তারিত প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ঘটনার পেছনের প্রেক্ষাপটও বেশ তাৎপর্যপূর্ণ। গত 4 মার্চ শ্রীলঙ্কার দক্ষিণাঞ্চলে ইরানের যুদ্ধজাহাজ IRIS ডেনাকে লক্ষ্য করে টর্পেডো হামলা চালানো হয়। ইরানের দাবি এই হামলা চালিয়েছিল যুক্তরাষ্ট্র। ওই ঘটনায় দেশটির নৌবাহিনীর 80 জনের বেশি সদস্য নিহত হন। যুদ্ধজাহাজটি তখন ভারতে মহড়া শেষে দেশে ফিরছিল। অন্যদিকে চলতি সপ্তাহের শুরুতে ইসরায়েলের এক বিমান হামলায় নিহত হন ইরানের গোয়েন্দামন্ত্রী ইসমাইল খতিব। এই ঘটনাও তেহরানের ক্ষোভকে আরও তীব্র করে তোলে এবং প্রতিশোধমূলক পদক্ষেপের পথ তৈরি করে। সাম্প্রতিক ঘটনাগুলো স্পষ্ট করে দিচ্ছে মধ্যপ্রাচ্যে উত্তেজনা ক্রমেই বিপজ্জনক দিকে এগোচ্ছে। পাল্টাপাল্টি হামলা ও প্রতিশোধমূলক পদক্ষেপের ফলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে। এখন আন্তর্জাতিক মহলের কূটনৈতিক উদ্যোগই পারে এই সংঘাতকে বড় আকার নেওয়া থেকে ঠেকাতে। তথ্যসূত্র আল জাজিরা। যেহেতু আলী লারিজানি সহ সর্বশেষ আরো 4 জন শীর্ষ কর্মকর্তাকে হত্যা করেছে ইসরায়েল, এখন সেই হত্যা তারা বলেছে যে এটা কঠিন প্রতিশোধ নেওয়া হবে। হয়তো তার অংশ হিসাবে এই হামলাগুলো চালানো হচ্ছে, যেখানে চীন পর্যন্ত এখন যুক্ত হয়ে বলছে যে এই হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য না। দর্শক, আজকে যেটা বলেছি যে মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ অন্যদিকে মন দিচ্ছে। এখন যে শিরোনামটা, সৌদি আরব, কুয়েত, কাতার, আমিরাতের তেল এবং গ্যাস ক্ষেত্রে ইরানের হামলা। বুঝতে পারছেন দর্শক কোন পর্যায়ে চলে যাচ্ছে। শেষ পর্যন্ত সৌদি আরবের সামরেফ তেল শোধনাগারে ড্রোন বিধ্বস্ত, কিছুক্ষণ আগের খবর। এবং এই যুদ্ধটা শেষ পর্যন্ত সম্ভবত বিশ্বের শক্তিধর দেশগুলো আস্তে আস্তে যুক্ত হয়ে যাচ্ছে। ইরানের নিরাপত্তা প্রধান লারিজানিকে হত্যা অগ্রহণযোগ্য। চীন খুব কঠিন একটা বিবৃতি দিয়ে বলছে যে নিরাপত্তা প্রধান লারিজানিকে হত্যা অগ্রহণযোগ্য। কুয়েতে তেল শোধনাগারে ড্রোন হামলা। হরমুজ প্রণালীর কাছে জাহাজে হামলা, আগুন। তার মানে হরমুজ প্রণালীতে নিয়ে যে একটা টানাপোড়েন আমেরিকার সাথে ইরান বলছে কোনো তেলবাহী জাহাজ চলতে পারবে না, পশ্চিমাদের তেলের জাহাজগুলো। পরিষ্কার কথা। এখন আগুন লেগে গেছে, কি কারণে আগুন লাগছে তা পরিষ্কার না। এর আগে আমেরিকা বলছিল যে হরমুজ প্রণালীর কাছে ইরানের একটা ঘাঁটি ধ্বংস করা হয়েছে, কিন্তু ভোরে জাহাজে হামলার পর, তার মানে হামলা হয়েছে সংযুক্ত আরব আমিরাত উপকূলে বৃহস্পতিবার ভোরে একটি জাহাজে হামলার পর সেটি আগুন ধরে গেছে। যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস এই তথ্য নিশ্চিত করেছে। সংস্থাটি বলছে জাহাজটিতে অজ্ঞাত একটি বস্তু আঘাত এনেছে, এতে সেখানে অগ্নিকাণ্ড ঘটেছে। তার মানে ইরান যুদ্ধ শুরু থেকে পর্যন্ত 20টির বেশি জাহাজে হামলার ঘটনা ঘটলো। তার মানে পুরো নিয়ন্ত্রণ যেটা নিরাপত্তা হরমুজ প্রণালী সেটা মানে নিশ্চিত হয়নি, এবং সেখান থেকে যে জাহাজ চলাচল এই ঘটনার পর আরো ব্যাহত হবে, এটা পরিষ্কার। কুয়েতের তেল শোধনাগারে ড্রোন হামলা হয়েছে। হামলার ফলে সেখানে সীমিত পর্যায়ের অগ্নিকাণ্ড ঘটেছে। কুয়েত নিউজ এজেন্সি কুয়েত পেট্রোলিয়াম কর্পোরেশনের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে মিনা আল আহমাদি শোধনাগারে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। গুরুত্বপূর্ণ বিষয় হলো চীন কঠিন স্টেটমেন্ট দিয়েছে, যেখানে চীন আগে বলছিল যে তারা সমঝোতার চেষ্টা চালিয়ে যাচ্ছে তাদের মতো করে, এবং দেখাও গেছে যে আরব আমিরাতের প্রেসিডেন্টের সঙ্গে কথা বলেছে চীনের পররাষ্ট্রমন্ত্রী। কিন্তু লারিজানি হত্যার পর পরিস্থিতি একদম পাল্টে গেছে। ইরান বলেছে তারা কঠিন প্রতিশোধ নেবে, এবং সেই কঠিন প্রতিশোধেরই কিন্তু এখন অংশ হিসাবে সরাসরি তেল ক্ষেত্রগুলোতে হামলা চালানো হচ্ছে। ইরানের জাতীয় নিরাপত্তা প্রধান আলী লারিজানিকে ইসরায়েলের হত্যা করার ঘটনা কঠোর চিন্তা জানিয়েছে চীন। বেজিং এই হত্যাকাণ্ডকে অগ্রহণযোগ্য বলে আখ্যায়িত করেছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান এক সংবাদ সম্মেলনে বলেছে, আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে আমরা সবসময় শক্তি প্রয়োগের বিরোধিতা করে আসছি। ইরানের রাষ্ট্রীয় নেতাদের হত্যা এবং বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলার ঘটনা আরো বেশি অগ্রহণযোগ্য। সৌদি আরবের সামরেফ তেল শোধনাগারে ড্রোন বিধ্বস্ত। সৌদি আরবের ইয়ানুক বন্দরে সৌদি আরামকো সামরেফ তেল শোধনাগারে একটি ড্রোন বিধ্বস্ত হয়েছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এটি নিশ্চিত করেছে। মন্ত্রণালয় জানিয়েছে এই ঘটনায় কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা বর্তমানে মূল্যায়ন করা হচ্ছে। এই ঘটনা নিয়ে তাৎক্ষণিক বিস্তারিত কিছু জানা যায়নি। বুঝতে পারছেন দর্শক, যে তার মানে সৌদি আরব, কুয়েত, কাতার, আমিরাতের তেল এবং গ্যাস ক্ষেত্র এখন টার্গেট করছে। ইরান আরো চাপ তৈরি করছে যে তোমরা আমেরিকাকে ঠেকাও বা হটাও, যাতে ইরানের উপর হামলা না হয়। আর যেহেতু আলী লারিজানি সহ সর্বশেষ আরো 4 জন শীর্ষ কর্মকর্তাকে হত্যা করেছে ইসরায়েল, এখন সেই হত্যা তারা বলেছে যে এটা কঠিন প্রতিশোধ নেওয়া হবে। হয়তো তার অংশ হিসাবে এই হামলাগুলো চালানো হচ্ছে, যেখানে চীন পর্যন্ত এখন যুক্ত হয়ে বলছে যে এই হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য না। দর্শক, তার মানে সংকটের আরেকটা মাত্রা আমরা দেখতে পাচ্ছি, যেখানে এতদিন পর্যন্ত আমেরিকা যুক্ত ছিল ইসরায়েল সহ, এখন চীন ঢুকে গেল। রাশিয়ার অবস্থানটা এখন পর্যন্ত জানা যায়নি। দর্শক, আসল বন্ধুত্বের পরীক্ষা যে বিপদেই হয় এ কথা আমরা ছোটবেলায় রচনা লিখতে গিয়ে মুখস্থ করেছি, কিন্তু বড় হয়ে দেখি কথাটা মোটেও সস্তা নয়। ধরুন আপনি এক বন্ধুর ডাকে এমন উৎসাহে ছুটলেন যে না ভেবে চিনতে তার ঝামেলায় জড়িয়ে গেলেন, এমনকি ঢাকঢোল পিটিয়ে।
সেই বন্ধুর নাম ধরা যাক ইসরায়েল। আর তার ডাকে সাড়া দিতে গিয়ে আপনি গিয়ে পড়লেন একেবারে ইরানের দরজায়। শুরুতে ব্যাপারটা বেশ রোমাঞ্চকরই লাগে, যেন দুঃসাহসিক অভিযান। মনে হয় এই তো দুদিনে মিটিয়ে দিয়ে আসি তাদের ঝামেলাখানা। কিন্তু পৃথিবীর ইতিহাস বারবার শিখিয়েছে যে যুদ্ধকে সহজ মনে হয় সেই শেষে গলার হার না হয়ে গলার ফাঁস হয়ে বসে। এখন অবস্থা এমন দাঁড়িয়েছে যে আমেরিকা সেই যুদ্ধকে না ফেলতে পারছে না গিলতে পারছে, একেবারে শাকের করাত, যেদিকে যায় কাটে। সবচেয়ে মজার বললে ভুল হবে, বরং শিক্ষণীয় বিষয়টা হলো যে দেশ এতদিন অন্যের বিপদে ছুটে গেছে, সেই দেশ আজ নিজের বিপদে চারপাশে তাকিয়ে রাখে মাঠটা ফাঁকা। এমন দিনও যে আসতে পারে তা হয়তো খোদ আমেরিকা কল্পনাই করেনি। ইরানের পক্ষে আবার দাঁড়িয়ে গেছে নানা রঙের সমর্থন, কেউ সরাসরি কেউ পরোক্ষ। তার সঙ্গে যখন রাশিয়া আর চীনের মতো ভারী মাপের দুই খেলোয়াড় এসে একই পাশে বসে, তখন খেলাটা আর পাড়ার লাঠি খেলা থাকে না, একেবারে দাবার বোর্ডে রাজার চাল। অন্যদিকে আমেরিকা তাকিয়ে আছে তার বহুদিনের পরিচিত মুখগুলোর দিকে। ন্যাটো, যাকে এতদিন শক্তির ছাতা ভাবা হতো, সেই সাফ জানিয়ে দিয়েছে এই খেলায় আমরা নেই। ইউরোপের ঘনিষ্ঠ বন্ধুরা ব্রিটেন, ফ্রান্স, ইতালি, জার্মানি সবাই কেমন কৌশলে হাত গুটিয়ে নিয়েছে। কেউ সরাসরি না বলেছে, কেউ ভদ্রভাবে পাশ কাটিয়েছে, কিন্তু ফল একই, নীরবতা। আর স্পেনের কথা তো আলাদা করে বলতেই হয়, সে শুধু দূরে সরে দাঁড়ায়নি, বরং এমন ভঙ্গিতে দাঁড়িয়েছে যেন বলছে এই লড়াই তোমার, আমি দর্শক কাতারে নিয়ে। সব মিলিয়ে দৃশ্যটা এমন দাঁড়িয়েছে যেন মঞ্চে নায়ক একা দাঁড়িয়ে আছে, আর যাদের সঙ্গে নাচের কথা ছিল তারা সবাই পেছনের দরজা দিয়ে সরে পড়েছে। তখন বুঝতে অসুবিধা হয় না, বন্ধুত্বের কথা যত বড় করে বলা হয়, বাস্তবে তার ওজন মাপা হয় কেবল বিপদের দাঁড়িপাল্লায়। আজকের বিশ্ব রাজনীতিতে ঠিক এই জায়গাটাতেই দাঁড়িয়ে আছে আমেরিকা। হরমুজ প্রণালী শুধু একটা জলপথ নয়, এ যেন পুরো বিশ্বের জ্বালানি শিরা। পৃথিবীর 1/5 তেল এই সরু পথ দিয়ে যায়। এই পথ যদি বন্ধ হয়ে যায় তাহলে শুধু মধ্যপ্রাচ্য না, ঢাকা থেকে টোকিও, লন্ডন থেকে নিউ ইয়র্ক, সব জায়গাতেই তার প্রভাব পড়ে। কথায় আছে নদীর পানি থামলে ক্ষেত শুকায়, ঠিক তেমনি হরমুজ থামলে বিশ্ব অর্থনীতির চাকা কেঁপে ওঠে। এই গুরুত্বপূর্ণ প্রণালীকে খোলা রাখতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মিত্র দেশগুলোর কাছে আহ্বান জানালেন, জাহাজ পাঠান, শক্তি দেখান, একসাথে দাঁড়াই। না, কেউ কথা রাখেনি, কেউ এগিয়েও আসেনি। কারণ যুদ্ধের ময়দানে কখনোই শুধু সাহসের খেলা নয়, এটা হিসেবের খেলা। প্রথম দিকে আমেরিকা ভেবেছিল এই যুদ্ধ হবে দ্রুত, নিয়ন্ত্রণে থাকবে আর সবাই পাশে দাঁড়াবে। কিন্তু বাস্তবতা হলো যুদ্ধ যত দীর্ঘ হয়েছে ততই চোরাবালিতে ডুবে যাচ্ছে। ধীরে ধীরে এটা এমন এক ফাঁদে পরিণত হয়েছে যেখান থেকে বের হওয়া কঠিন, আবার ভেতরে থাকা বিপজ্জনক। ট্রাম্প যখন বললেন চীন, ফ্রান্স, জার্মানি, দক্ষিণ কোরিয়া, যুক্তরাজ্য সবাই যেন হরমুজে জাহাজ পাঠায়, তখন মনে হয়েছিল একটা বড় আন্তর্জাতিক জোট তৈরি হতে যাচ্ছে। কিন্তু দিন শেষে দেখা গেল সবাই গা বাঁচিয়ে চলছে। সবচেয়ে বড় ধাক্কা এসেছে কাছের মিত্রদের কাছ থেকে। যুক্তরাজ্য সরাসরি না করে দিয়েছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার পরিষ্কার ভাষায় জানিয়ে দিয়েছে তারা বড় কোনো যুদ্ধে জড়াবে না। তাদের প্রথম কাজ নিজের দেশের অর্থনীতি বাঁচানো, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা, অর্থাৎ আগে নিজের ঘর, পরে পরের ঘর। এই নীতিতেই হাঁটছে তারা। ফ্রান্সও একই সুরে কথা বলছে। তারা বলছে যুদ্ধ থামলে, পরিস্থিতি শান্ত হলে তখন হয়তো কিছু করা যাবে। কিন্তু এখন না। জার্মানি তো আরো এক ধাপ এগিয়ে বলেছে এই যুদ্ধ তাদের না, ন্যাটোর না। কোনো আন্তর্জাতিক অনুমোদন নেই, কোনো সম্মিলিত সিদ্ধান্ত নেই, তাহলে তারা কেন জড়াবে? ইতালি বলছে সমাধান যুদ্ধ না, কূটনীতি। স্পেন, নেদারল্যান্ড, সুইজারল্যান্ড সবাই কোনো না কোনোভাবে এই সংঘাত থেকে দূরে থাকতে চাইছে। অস্ট্রেলিয়া আর জাপানও বলছে তাদের কোনো পরিকল্পনা নেই জাহাজ পাঠানোর। অন্যদিকে চীন, তারা তো ইরানের ঘনিষ্ঠ মিত্র হিসেবেই চলছে। তাদের জাহাজ ইতিমধ্যে হরমুজ দিয়ে চলাচল করছে, কিন্তু ট্রাম্পের আহ্বানে সাড়া দেওয়ার কোনো প্রশ্নই নেই। তারা বরং বলছে সব পক্ষ শান্ত থাকুক, উত্তেজনা কমুক। মানে সবাই চাইছে আগুন নিভুক, কিন্তু কেউই পানি ঢালতে মাঠে নামতে রাজি না। এদিকে যুদ্ধ থেমে নেই। ইসরায়েল তেহরানে হামলা চালাচ্ছে, ইরান তেল আবিব আর জেরুজালেমে পাল্টা আঘাত করছে। ড্রোন হামলা, ক্ষেপণাস্ত্র, আগুন। পুরো মধ্যপ্রাচ্য যেন এক বিশাল দাবার বোর্ড, যেখানে প্রতিটি চালের মূল্য জীবন দিয়ে দিতে হচ্ছে। দুবাই বিমানবন্দরের কাছে আগুন লেগেছে, কাতারের ঘাঁটিতে হামলা হয়েছে, ইরাকে বিস্ফোরণ, লেবাননে স্থল অভিযান, সব মিলিয়ে এক অস্থিরতা যা প্রতিদিন নতুন করে ছড়িয়ে পড়ছে। আর এই অবস্থাতেই ইরান স্পষ্ট বার্তা দিয়েছে হরমুজ প্রণালী তাদের নিয়ন্ত্রণে। কেউ যদি এই পথ ব্যবহার করে, তাদের উপর আক্রমণ করতে চায়, তাহলে সেই পথ খোলা থাকবে না। এ যেন সরাসরি চ্যালেঞ্জ। ইরানের বিপ্লবী গার্ড তো এক ধাপে গিয়ে ট্রাম্পকে বলে দিয়েছে সাহস থাকলে জাহাজ পাঠান। এই ভাষা, এই আত্মবিশ্বাস, এটা বোঝায় ইরান এই যুদ্ধে পিছিয়ে নেই, বরং তারা প্রস্তুত যত দূর যেতে হয় তত দূর যাওয়ার জন্য। তারা মচকাবে কিন্তু ভাঙবে না। রাশিয়া ইতিমধ্যে বলেছে তারা ইরানের পাশে থাকবে। চীন সরাসরি না বললেও তাদের অবস্থান পরিষ্কার। ফলে একদিকে ইরান একা না, বরং বড় শক্তিগুলোর সমর্থন পাচ্ছে। আর অন্যদিকে আমেরিকা, যার চারপাশে এতদিন শক্তিশালী মিত্রদের বলয় ছিল, সেই বলয়েই ফাটল ধরেছে। কথায় আছে একতাই বল, কিন্তু যখন সেই একতা ভেঙে যায় তখন সবচেয়ে শক্তিশালী মানুষও দুর্বল হয়ে পড়ে। ট্রাম্প তাই ক্ষোভে বলছেন ন্যাটো যদি সাড়া না দেয় তাহলে তাদের ভবিষ্যৎ ভালো হবে না। কিন্তু প্রশ্ন হলো এই হুমকি কি কাজ করবে? কারণ বাস্তবতা হলো ইউরোপের দেশগুলো এখন যুদ্ধে ক্লান্ত। তারা ইউক্রেন যুদ্ধ দেখেছে, অর্থনৈতিক চাপ দেখেছে, জনগণের ক্ষোভ দেখেছে। তারা জানে আরেকটা বড় যুদ্ধে জড়ানোর মানে নিজের পায়ে কুড়াল মারা। অন্যদিকে এশিয়ার দেশগুলো সবচেয়ে বেশি ভুগছে। তেলের দাম $100 ছাড়িয়েছে, ট্যাঙ্কার আটকে আছে, সরবরাহ ব্যাহত। থাইল্যান্ড, ভিয়েতনাম, জাপান সবাই চিন্তায়। মানে যুদ্ধটা মধ্যপ্রাচ্যে হলেও তার ঢেউ এসে গেছে সারা বিশ্বে। ঠিক যেমন আপনি প্রথমে ভাবলেন পাশের বাড়ির ঝগড়া আমার কি,
কিন্তু যখন ইট এসে আপনার জানালায় লাগে তখন বুঝলেন এটা আর শুধু তাদের সমস্যা নয়। আজকের হরমুজ সংকটও ঠিক তেমনই। আমেরিকা এখন সেই অবস্থায় যেখানে একা দাঁড়িয়ে আছে আর চারপাশে সবাই হিসাব করছে কে কতটা জড়াবে, কে কতটা দূরে থাকবে। এটা শুধু একটা যুদ্ধ নয়, এটা একটা বাস্তবতা শেখার গল্প। যে বাস্তবতা বলে শক্তি থাকলেই সবাই পাশে থাকে না, যে বাস্তবতা বলে রাজনীতিতে বন্ধুত্ব চিরস্থায়ী নয়, স্বার্থটাই শেষ কথা। এই গল্প এখানেই শেষ নয়, কারণ প্রশ্নটা এখনো ঝুলে আছে। আমেরিকা কি একাই লড়াই চালিয়ে যাবে, নাকি শেষ মুহূর্তে আবার কেউ পাশে দাঁড়াবে? দেখেন, কাতার বলেন, সৌদি আরব বলেন, প্রত্যেকটা আরব রাষ্ট্র যারাই আছে তাদের ব্যাপারে আমার পার্সোনালি কোনো রকম শত্রুতা দুশ্মনী নাই। যেহেতু মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আপনারা বসবাস করেন, এই জন্য ভালোবাসা, এই দেশগুলোকে সম্মান করি। আর সৌদিতে আল্লাহ রাসূলের রওজা মোবারক আছে বা কাবা ঘর আছে, এই রাষ্ট্রটার প্রতি, এই দুটো স্টেটের প্রতি ভালোবাসা আলাদা। কিন্তু বিশ্বব্যাপী আমাদের যে রাষ্ট্রগুলো আছে, ইসলামিক রাষ্ট্রগুলো, এদের যে অবস্থান, এদের যে তেলবাজি, এদের যেই মানে একটা ইসলামিক রাষ্ট্রের বিরুদ্ধে আরেকটা ইসলামিক রাষ্ট্র পশ্চিমাদের সাথে হাত মিলে যে ধরনের অ্যাক্টিভিটিস গুলো করে, এগুলোর কারণে কিন্তু খারাপ লাগে। কাতার ভালো একটা দেশ হয়তো বা, কিন্তু আপনি দেখেন এই যুদ্ধে কাতারের অবস্থান কি, বা তলে তলে ইরানের বিপরীতে কাতারের অবস্থান কি। এরা নিজেরা পশ্চিমাদেরকে ডাইকায় না, এদের দেশে পশ্চিমাদের ঘাঁটি বানাইতে দেয়। এমনকি মধ্যপ্রাচ্যে ইরানকে যতবার ইসরায়েল ঠুকছে বা মার্কিন যুক্তরাষ্ট্র ভূমিকা রাখছে, প্রত্যেকবারই এই রাষ্ট্রগুলো এখানে গুটিবাজি করে, অন্য কোনো সমস্যা নাই। তো যখন এদের বিরুদ্ধে ইরান কোনো জয় পায়, ফতেহ পায়, আমার ভালো লাগে। কাতারকে এমন ভাবে সাইজ করছে ইরান, 5 বছর লাগবে শুধু একটা ধাক্কা নিতে। কয় বছর? 5 বছর। তবে এটার একটা ইফেক্ট বিশ্বব্যাপী হয়তো বা পড়তে পারে। ইরান এবং ইসরায়েল এবং আমেরিকার এই সাম্প্রতিক যুদ্ধগুলোর মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলোকে টার্গেট করে ইরান যখন পাল্টা অভিযান চালিয়েছে, এর মধ্যে কাতার খুব ভালোভাবেই ক্ষতিগ্রস্ত হয়েছে। দুবাইয়ের অবস্থা তো আরো কাহিল, তবে কাতার এতটা হয় না, কিন্তু বেশ কয়েকটি স্থাপনা জায়গা মতো করছে। তো আমেরিকার ঢুকতে গিয়া কিছু কিছু জায়গায় ভুলে হয়তো 2-4টা ক্ষেপণাস্ত্র করে গেছে। তো এর মধ্যে একটা হচ্ছে কাতারের তরলীকৃত প্রাকৃতিক গ্যাস অর্থাৎ এলএনজি উৎপাদনের যে কারখানা বা যে এরিয়া, সেখানে একটা মিসাইল করছিল ইরানের। আর এতে 17% কাতারের টোটাল এলএনজি উৎপাদনের 17% সক্ষমতা কমে গেছে, যা পুরোপুরি পুনরুদ্ধারে, অর্থাৎ কাতার যেই লেভেলে এলএনজি উৎপাদন করতো বা ধরেন এটাকে রপ্তানি করতো, তো সেই জায়গায় ফিরে যেতে 3 থেকে 5 বছর সময় লাগবে বলে জানিয়েছে কাতার এনার্জির প্রধান নির্বাহী যিনি আছেন সাদ আল কাবি। রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরান কিন্তু সবারই ধুচাইছে, তো কেউ স্বীকারোক্তি দেয় না। এখন আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর কাছে আস্তে আস্তে মুখ খোলা শুরু করছে। কাতার বলছে যে তাদের যেই স্থাপনাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, এর মধ্যে কোম্পানির বড় অংশের রপ্তানি সক্ষমতা কমিয়ে দিয়েছে। এমনকি তিনি এই ধরনের অভিযানে বিস্ময় প্রকাশ করে বলেন, আমি কখনো কল্পনাও করিনি যে রমজান মাসে একটি মুসলিম ভাতৃপ্রতিম দেশ কাতার এবং এই অঞ্চলের উপর ঝাঁপাই পড়বে। তো তোমরা কি করছো? মানে ইরানের উপর সবাই ঝাঁপাই পড়ছে, তো তোমরা কি করছো? তোমরা তোমাদের ভূমি থেকে মার্কিন যুক্তরাষ্ট্রকে সহযোগিতা করতেছো। এমনকি রিপোর্টগুলো বলতেছে কাতার, সৌদি আরব গোপনে বারবার ট্রাম্পকে বলতেছিল যে ভাই আসেন আসেন। সৌদির যুবরাজের আরেকটা নিউজ দিচ্ছি, পরের নিউজে বুঝবেন। দেখেন, আমি শিয়া বুঝি না, আমি সুন্নি বুঝি না, আমি এত কিছু বুঝি না, আমি শুধু এতটুকু বুঝি ইরান একটা রাইজিং স্টার ছিল। পাকিস্তানের নিউজটা দেখছেন না? পরবর্তী টার্গেট কিন্তু পাকিস্তান। তো আপনারা যদি এইভাবে আলাদা আলাদা হাঁটেন, সাইজ করে ফেলবে। বলা হচ্ছে যে আল কাবির বক্তব্য, দুটি এলএনজি ট্রেনের কারণে কাতার এনার্জিকে ইতালি, বেলজিয়াম, দক্ষিণ কোরিয়া এবং চীনের সঙ্গে যে দীর্ঘমেয়াদী গ্যাস সরবরাহ চুক্তি ফোর্স মেজর ঘোষণা করা হতে পারে, যা দীর্ঘমেয়াদে বিঘ্ন সৃষ্টি করতে পারে। আর এখানে তাদের অনেক অর্থনৈতিক ক্ষতিগ্রস্ত হবে। অর্থাৎ ইরানের এক ধাক্কায় কাতার 5 বছর পিছিয়ে গেছে। আমরা বলি না যে এগুলোকে উৎসাহিত করি না, কিন্তু যখন ইরানের বিপরীতে এই ভূমিগুলো ব্যবহৃত হয়, তো ইরান তো ভাই পাল্টা জবাব দিবেই। চুপ থাকবে, আপনি থাকবেন। ফেসবুকে একটা ভিডিও আপনার বিপরীতে গেলে তো 5টা গালি দেন, আর ইরানের হাতে মেশিন আছে, মারবেই। তবে আমরা মনে করি কাতার যদি ভালো হয়ে যায়, ইরানের উচিত কাতারকে ছেড়ে দেওয়া।